নমস্কার। পেতনির প্রতিশোধের পরবর্তী পর্ব আজ কি শোনাব। কর্তামশাই খাচ্ছেন আর বারবার কামুক দৃষ্টিতে তনয়ার দিকে তাকাচ্ছেন। তিনি নরম গলায় বললেন, রান্নাটা কি তুমি করেছো? হ্যাঁ। চমৎকার হয়েছে। তনয়া ভাবল, একটু আগে যে মানুষটা এমন বাজখাই গলায় চিৎকার করছিলেন, এখন সেই মানুষটার গলার স্বর কেমন মোলায়েম হয়ে গেল। এইসব মানুষরূপী শয়তানগুলোর রং বদলাতে সময় লাগে না। তনয়া কর্তামশায়ের পাতে মাংসটা ঢেলে দিতে গেল। তিনি তার বাঁ হাত দিয়ে তনয়ার হাতটা ধরে বললেন, কি সুন্দর কোমল হাত। তনয়া হাতটা ছাড়িয়ে নিয়ে মাংসটা তার পাতে ঢেলে দিল। কর্তামশাই মাংসের হাড় চিবোচ্ছেন। তার দাঁতগুলো এই বয়সেও শক্তপোক্ত আছে, হজম শক্তিও ভালোই আছে। তনয়া মনে মনে বলল, শেষবারের মতো মাংসর হাড় চিবিয়ে নে বুড়ো, আর পারবি না। মাংসের হাড়গুলো বেশ নরম হয়েছে। কথাটা বলেই কর্তামশায়ের পাতের থেকে আরেকটা মাংসের হাড় নিয়ে কামড় বসালেন। অমনি শব্দে চিৎকার করে উঠলেন। তনয়া ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ঠাকুরদা? কিছু না বলে কর্তামশাই কিছুক্ষণ গালে হাত দিয়ে চুপ করে বসে থাকলেন। তারপর অন্য পাশের দাঁত দিয়ে মাংসের হাড়ে কামড় দিলেন। এক কামড় দিয়ে জোরে দাঁতগুলো গেল রে বলে চিৎকার করে উঠলেন। মুখের ভেতর থেকে মাংসের হাড় ছিটকে টি টেবিলের ওপর পড়ল। সেই সাথে দুদিকের মাড়ির সব দাঁত বেরিয়ে থালায় এসে পড়ল। শুধু সামনের দিকের আর উপরের নিচের দুপাটি দাঁতের মোট 8টা দাঁত তার মুখে আছে। মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। তিনি ব্যথায় কাতরাতে লাগলেন। তনয়া আড়ালে শয়তানি হাসি দিল। তারপর মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলল, মাংসের হাড়ে কেমন কামড় দিয়েছেন ঠাকুরদা যে দাঁতগুলো সব খসে পড়ল? কর্তামশায়ের আর্তনাদে পরমা দেবী আর নকুল ছুটে এলো। তারা দেখল মাড়ির দাঁতগুলো রক্তমাখা অবস্থায় থালার ভেতরে পড়ে আছে। পরমা দেবী বললেন, কি করে দাঁতগুলো ভাঙলো? তনয়া বলল, মাংসের হাড় চিবোতে গিয়ে। নকুল ছুটে দোতলায় উঠল। তারপর সে অরুণকে ঠাকুরদার ঘটনাটা বলল। অরুণ নিচের তলায় নেমে এসে ওদের পারিবারিক ডাক্তারবাবুকে ফোন করে আসতে বললেন। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বাইকে করে আসলেন। এখনও কর্তামশায়ের মুখ দিয়ে সমানে রক্ত পড়ছে, তার গা রক্তে ভেসে যাচ্ছে। ডাক্তারবাবু রক্ত বন্ধ হওয়ার ওষুধ দিলেন, কিন্তু রক্ত বন্ধ হলো না। কর্তামশাই দুর্বল হয়ে শুয়ে পড়লেন। ডাক্তারবাবু বললেন, অত্যাধিক রক্তক্ষরণের ফলে এমন হচ্ছে, রক্ত দিতে হবে। এক্ষুনি কর্তামশাইকে নার্সিংহোমে ভর্তি করতে হবে। কেন যে এই বয়সে উনি মাংসের হাড় চিবোতে যান, আর হাড়ে কেমনভাবে কামড় দিয়েছেন কে জানে, সবগুলো মাড়ির দাঁত একসাথে খুলে পড়ল। এটাই তো আশ্চর্যের ব্যাপার। অরুণ তার বাবা রতিকান্তকে ফোন করলো, কিন্তু তার ফোন সুইচ অফ বলছে। অরুণ গ্যারেজের ঘর থেকে পুরনো গাড়িটা বের করে তাতে কর্তামশাইকে উঠিয়ে নিয়ে নার্সিংহোমে যাচ্ছে। তাদের বাড়ি থেকে নার্সিংহোম যেতে গাড়িতে ঘণ্টাখানেক লাগে। সাথে তনয়া আর নকুল যাচ্ছে। তারা পিছনের সিটে, কর্তামশায়ের দুপাশে দুজন বসে রয়েছে। অরুণই গাড়ি চালাচ্ছে। সে নেশা করে আছে। ড্রাইভারের সিটের সামনে গাড়িতে আয়না লাগানো আছে। সেই আয়নায় পিছনে বসা তনয়ার মুখটা দেখা যাচ্ছে। অরুণ মাঝে মাঝে তাকে দেখছে। সে কামনার আগুনে দগ্ধ হচ্ছে। কিছুতেই সে মনটা অন্যদিকে সরাতে পারছে না। সে গাড়ি চালানোয় অমনোযোগী হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর গাড়িটা ঝাঁকুনি দিয়ে বিকট শব্দ করে থেমে গেল।
অরুণ বারবার স্টার্ট দিতে দিতে গাড়িটা চলতে শুরু করলো। এবার সে আয়নার দিকে তাকিয়ে দেখতে পেল আয়নায় ভেসে উঠেছে বীভৎস একটা মুখ। সেই মুখটা তার ঠাকুরদার মুখ থেকে বেয়ে পড়া রক্ত চুষে খাচ্ছে। সে ভয়ে কেঁপে উঠল। তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সে গায়ে বল পাচ্ছে না। দিনে দুপুরে এ কি দেখছে সে? গাড়িটা জোর ঝাঁকুনি দিয়ে আবার থেমে গেল। কর্তামশাই আরও জোরে ব্যথায় চিৎকার করে উঠলেন। তার দুই গাল ফুলে ঢাক হয়ে গেছে। অরুণ পিছনের দিকে তাকালো। কর্তামশাই, নকুল আর তনয়াকে ছাড়া আর কাউকে সে দেখতে পেল না। এবার সে সামনের দিকে মুখ ঘুরিয়ে আয়নার দিকে তাকালো। না, বীভৎস মুখটি আর সে দেখতে পেল না। সে ভাবল নেশার ঘোরে হয়তো আবোল তাবোল দেখছি। সে আবার গাড়ি চালানোয় মন দিল। আয়নায় আবার তনয়ার মুখটি ভেসে উঠল। নকুলের ভয় করছে। অরুণদা নেশা করে আছে, গাড়ি চালাতে চালাতে আবার অ্যাক্সিডেন্ট না করে বসে। গাড়ি মাঝপথে গিয়ে বিগড়ে গেল। একটু চলছে আর ঝাঁকুনি দিয়ে থেমে যাচ্ছে। ঝাঁকুনিতে কর্তামশাইয়ের ব্যথা অনেক গুণ বেড়ে যাচ্ছে। তিনি কথা বলতে পারছেন না, মুখ দিয়ে গোঙানির আওয়াজ বেরোচ্ছে। তিনি তার হাত দিয়ে গাল চেপে ধরতে গেলেন। ব্যথায় তার চোখে জল এলো। নকুল কাঁদো কাঁদো গলায় বলল, ঠাকুরদা, খুব কষ্ট হচ্ছে। কর্তামশাই নকুলকে একটা লাথি মারলেন। তারপর কিছু বলতে গেলেন। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। দ্বিগুণ ব্যথায় কাতর হলেন। তনয়া অবশ্য কর্তামশাইয়ের অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে। অরুণ বলল, কতদিন ঠাকুরদাকে বলেছি পুরনো এই গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে, তা কিনবে না, বোঝো এবার ঠেলা। নার্সিংহোম এসে গেছে। গাড়ি থামল। নকুল কর্তামশাইকে ধরে নামাতে গেল। কর্তামশাই বিস্ফারিত চোখে নকুলের দিকে তাকালেন। তারপর তিনি তার রক্তমাখা ডান হাতটা দিয়ে নকুলকে ঠেলা মারতে গেলেন। ডান হাতটার আঙুলগুলো গাড়ির দরজায় গিয়ে লাগলো। কর্তামশাইয়ের আঙুলগুলোই প্রচণ্ড আঘাত লাগলো। মনে হলো কেউ তার আঙুলগুলো ভেঙে দিয়েছে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। নার্সিংহোমের কর্মীরা তাকে ধরাধরি করে গাড়ি থেকে নামাচ্ছে। তনয়া আর নকুল গাড়ির একপাশে দাঁড়িয়ে আছে। অরুণ গাড়ি থেকে নেমে তনয়ার গা ঘেঁষে দাঁড়ালো। সে চারিদিকে একবার তাকিয়ে দেখে নিয়ে দুষ্টুমির হাসি হেসে তনয়ার হাতটা ধরে একটা চিমটি কেটে ছেড়ে দিল। তনয়া ব্যথা পেলেও কিছু বলল না। ঠাকুরদার এমন অবস্থাতেও যার মনে এসব চিন্তা আসে, সে যে কত বড় অমানুষ সেটা তনয়া বুঝতে পারল। কর্তামশাইকে নার্সিংহোমে ভর্তি করা হলো। তাকে পরীক্ষা করে শরীরে রক্ত দেওয়া শুরু হলো। তার জ্ঞান ফিরল। ডান হাতের আঙুলগুলোর এক্স-রে করে জানা গেল আঙুলগুলো ভেঙে গেছে। ডাক্তারবাবু ভেঙে যাওয়া হাড় জুড়িয়ে ব্যান্ডেজ করে দিলেন। সন্ধে হয়ে আসছে। তনয়া আর নকুল নার্সিংহোম থেকে চলে আসছে। অরুণ নকুলকে বলল, তনয়া থাক, তুই চলে যা। নকুল বোকা হলেও অরুণকে ভালো করেই চেনে সে। তার বাপ ঠাকুরদার মতোই সে লম্পট, চরিত্রহীন। নকুল ইতস্তত করছে। সে দাদার মুখের ওপর কথা বলতে পারে না। কিছু বললে আবার লোকের সামনে সোপাটে চড় এসে পড়বে তার গালে। অরুণ কড়া গলায় বলল, দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি যেতে বলছি, কানে যাচ্ছে না? তনয়া নকুলের মনের অবস্থা বুঝতে পেরে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, যাও, আমার সাথে খারাপ কোনো কিছু করতে পারবে না। নকুলের দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে। সে তনয়াকে বলতে পারছে না কি ভয়ানক এরা। এরা সম্পর্কের সম্মান দেয় না। এদের শরীরে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। এরা হিংস্র পশুর থেকেও ভয়ঙ্কর। অরুণ এবার ঝাঁঝিয়ে উঠে বলল, গেলি? নকুল মনমরা হয়ে
নার্সিংহোম থেকে বেরিয়ে চলে গেল। সন্ধে হয়ে গেছে। রিসেপশন থেকে অরুণকে জানানো হলো এখন আপনারা বাড়ি যেতে পারেন, আগামীকাল ওনাকে নার্সিংহোম থেকে ছাড়া হবে। অরুণ তনয়াকে নিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে গাড়িতে উঠে ড্রাইভারের সিটে বসল। তার নেশা কেটে গেছে। তনয়াকে সে তার পাশের সিটে বসতে বলল। তনয়া তার পাশে বসল। অরুণ গাড়ি চালাতে চালাতে তার বাঁ হাতটা দিয়ে তনয়ার প্রথমে হাত স্পর্শ করল। তনয়া চুপ রইল। ধীরে ধীরে হাতটা তনয়ার শরীরের এদিক ওদিক ঘুরতে লাগলো। তার থাই, কোমর, পেট বেয়ে হাতটি বুকের দিকে এগোচ্ছে। হঠাৎ প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। অরুণের হাতটারও স্থানচ্যুতি হলো। তার প্রচণ্ড রাগ হলো। এত সুন্দর মুহূর্তে গাড়িটার থামতে হলো। ঠাকুরদাকে কবে থেকে সে বলছে নতুন গাড়ি কিনতে। ঠাকুরদা বলে বেশ তো চলে গাড়িটা, নতুন কেনার দরকার নেই। ঠাকুরদাকে পটিয়ে পাটিয়ে এবার সে নতুন গাড়ি কেনার সংকল্প নিল। এ গাড়িতে চড়তে তার লজ্জা লাগে। রং ওঠা, দু এক জায়গায় সামান্য তোবড়ানো আছে। এত পুরনো গাড়ি এখনকার কেউ চড়েই না। অরুণ গাড়িটা স্টার্ট করলো। কয়েকবার চেষ্টায় গাড়িটা স্টার্ট নিয়ে চলতে শুরু করলো। গাড়ি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। একটা জায়গায় আলো কম দেখে অরুণ গাড়ি থামালো। সন্ধ্যের পর এদিকে লোকজন বিশেষ দরকার না হলে আসে না। আর কিছুটা গেলেই অরুণদের বাড়ি। অরুণ শীতের তলা থেকে এক বোতল মদ বের করে ঢকঢক করে খেয়ে নিল। তনয়া বলল, এ কি, বোতলের পুরো মদটা খেয়ে নিলেন? গাড়ি চালাবেন কি করে? অরুণ জড়ানো গলায় বলল, নেশাটা জমলে তবেই তো মজা আসবে। কিসে মজা আসবে? ন্যাকা, কিছু বোঝো না? ভালো করেই বোঝাচ্ছি। তাড়াতাড়ি বাড়ি চলুন, ঠাকুমা চিন্তা করছেন। সালা, ওই বুড়ির ধার আমি ধারি না। কথাটা বলে অরুণ খপ করে তনয়ার হাতটা ধরে নিজের দিকে হ্যাঁচকা টান দিল। তনয়া আচমকায় এই টানে অরুণের গায়ের ওপর গিয়ে পড়ল। অরুণের মনে হলো হাতি তার ঘাড়ে পড়েছে। সে চেপটে গেল। তার কষ্ট হতে লাগলো। সে করুণ কণ্ঠে বলল, ওঠো। তনয়া সোজা হয়ে বসল। তার শরীর বেশি ভারী না। অরুণ লম্বা চওড়া স্বাস্থ্যবান বলিষ্ঠ চেহারার পুরুষ। অরুণ বিস্ময়ের সাথে বলল, তুমি এত ভারী? তনয়া হালকা হাসল। অরুণ এবার তনয়ার হাত ধরে টলতে টলতে গাড়ি থেকে নামল। তারপর গাড়ির পিছনের সিটে তাকে বসিয়ে নিজে বসল। তনয়ার পরনে শাড়ি রয়েছে। অরুণ শাড়ির আঁচলটা এক টানে তনয়ার বুকের ওপর থেকে ফেলে দিল। তনয়া বুকে হাত চেপে ধরে কাতর কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন দাদা, আমি আপনার ভাইয়ের বউ। ভাইয়ের বউ? আমি কোনো সম্পর্কে জাতপাত মানি না। যে নারীকে আমার মনে ধরে সেই নারীকে যেভাবেই হোক আমি ভোগ করেই ছাড়ি। অরুণ কামুক হয়ে পড়ল। সে তনয়াকে জাপটে ধরে তার ব্লাউজ এক টানে ছিঁড়ে ফেলল। তারপর তনয়ার শরীরের প্রতিটি ভাঁজ বাঁক সে লক্ষ্য করতে লাগলো। তনয়ার ছটফটানি তাকে আরও কামাতুর করে তুলল। অল্প বয়সী তনয়ার লোভনীয় দেহের ভরা যৌবন দেখে সে আর স্থির থাকতে পারছে না। তনয়াকে জোর করে সিটের ওপর শুয়ে তার ওপর সে ঝাঁপিয়ে পড়ল। আচমকা জোরে হাওয়া এলো। গাড়ির আলো নিভে গেল। গাড়ির সামনের পিছনের সব দরজা খুলে গেল। এক দল শিয়াল গাড়ির চারপাশে বিকট আওয়াজে ডাকতে শুরু করলো। অরুণ দরজার দিকে তাকালো। তনয়া তাকে ধাক্কা মেরে গাড়ি থেকে বেরিয়ে গেল। এবার একটা বড় শিয়াল গাড়ির ভেতরে ঢুকে পড়ল। অরুণের সারা শরীর সে তার তীক্ষ্ণ দাঁত আর নখ দিয়ে কামড়ে আঁচড়ে রক্তারক্তি করে ফেলল।
তার জামা প্যান্ট ছিঁড়ে এদিক ওদিক ঝুলতে লাগলো। অরুণ বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শেয়ালটার শক্তির সাথে সে পেরে উঠছে না। একসময় সে নিস্তেজ হয়ে পড়ল। শিয়াল অরুণের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর তার গায়ের মুখের রক্ত চেটে চেটে খাচ্ছে, যেন অমৃত পান করছে। শিয়ালের ভয়ঙ্কর চাহনি দেখে অরুণের আত্মারাম খাঁচা ছাড়ার অবস্থা হলো। সে চেয়ে দেখছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না, বলতেও পারছে না, যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শিয়াল গাড়ি থেকে নেমে গেল। গাড়ির সব দরজা বন্ধ হয়ে গেল। গাড়ির আলো জ্বলে উঠল। তনয়া গাড়ির পিছনের দরজা খুলে অরুণের পাশে বসল। ইস, শিয়ালটা কি অবস্থা করেছে আপনার! সিটের নিচে অরুণের ফোনটা পড়ে রয়েছে। তনয়া ফোনটা তুলে নিয়ে রতিকান্তকে ফোন করল। এবার রতিকান্তের ফোনটা সুইচ অফ বলছে না, রিং হচ্ছে। রতিকান্ত একজনের কাছে কর্তামশায়ের দাঁত ভাঙার খবর শুনে দুই বন্ধুকে সাথে নিয়ে হাসপাতালে গিয়েছে। সে ফোনটা ধরল। তনয়া বলল, জেঠু, অরুণদাকে জঙ্গলের কাছে শিয়ালে কামড়েছে, তাড়াতাড়ি আসুন। রতিকান্ত তার দুই বন্ধুকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে জঙ্গলের কাছে এলো। তারা অরুণকে নিয়ে নার্সিংহোমে গেল। অরুণের সারা শরীর ব্যান্ডেজে বাঁধা হলো। ঠাকুরদার পাশের বেডে তার স্থান হলো। ঠাকুরদা আর নাতি পাশাপাশি বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। তনয়া বাঁকা হাসি দিয়ে কাউকে কিচ্ছু না বলে নার্সিংহোম থেকে বেরিয়ে এলো। ডাক্তারবাবু রতিকান্তকে বললেন, আজ আর অরুণকে ছাড়া হবে না, কালকে একসাথে কর্তামশাই আর অরুণকে নিয়ে যাবেন। রতিকান্ত সঙ্গী দুজনকে দেখতে পাচ্ছে, কিন্তু তনয়াকে দেখতে পাচ্ছে না। তার সঙ্গী দুজনও বলল, তনয়া তো এখানেই ছিল, হঠাৎ কোথায় উদয় হলো জানি না। তারা এদিক ওদিক খুঁজে তাকে পেল না। রতিকান্ত বেশ চিন্তিত হয়ে পড়ল। সে মনে মনে বলল, শালি পালায়নি তো? এত সুন্দর কচি ডাগর ডোগর ভাইপোর বউটা হাতছাড়া হয়ে গেল। একটা ছবি যদি থাকতো তাহলে লোকজনকে দেখিয়ে খোঁজা যেত, তাও তো নেই। সকালে যদি মোবাইলে ছবি তুলে রাখতাম, কিন্তু তার রূপে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে ছবি তোলার কথা মাথাতেই আসেনি। তাদের মন খারাপ হয়ে গেল। এদিক ওদিক খুঁজেও তনয়াকে না পেয়ে তারা নার্সিংহোম থেকে বেরিয়ে যে যার বাড়ির দিকে যাত্রা করলো। রতিকান্ত বাড়ির সামনে এলো। তার গাড়ির আওয়াজ পেয়ে নকুল ঘর থেকে ছুটে এসে সামনের গেট খুলল। রতিকান্ত গাড়ি থেকে নেমে নকুলের দু গালে দুটো চড় দিয়ে বলল, হতচ্ছাড়া, এত দেরি করে এলি কেন? খালি বসে বসে খাওয়া আর ঘুমোনো। নকুলের চোখ ফেটে আজ আর জল এলো না। সে বিনা কারণে সবসময় মার খায়। বারান্দার আড়ালে দাঁড়িয়ে তনয়া ব্যাপারটা নিরীক্ষণ করতে লাগলো। রতিকান্ত গাড়িটা গ্যারেজে ঢোকালো। তনয়া ঘরে ঢুকে গেল। রতিকান্ত গ্যারেজের ঘর থেকে বেরিয়ে দাঁড়ালো। নকুল গ্যারেজ ঘরের দরজা বন্ধ করে তালা মারছে। রতিকান্ত তাকে বলল, তোর বউ বাড়িতে এসেছে? হ্যাঁ। রতিকান্তের মুখে শয়তানের হাসি ফুটে উঠল। সে জোর পায়ে হেঁটে ঘরে ঢুকে গেল। রাতে তৃষ্ণা রান্না করেছে। সে মোটামুটি ভালোই রান্না করতে পারে। সবাই খেলো, চন্দ্রানী খেতে পারল না। সে যা খাচ্ছে তাই যেন বিস্বাদ লাগছে। রাতে তনয়া পরমাদেবীর খাটে শুয়ে পড়ল। পরমাদেবী তাকে বললেন, এখানে শুলি কেন? নকুলের ঘরে গিয়ে শুয়ে পড়। আমি তোমার কাছে শুই না ঠাকুমা। তৃষ্ণা তনয়ার কথাটা শুনে খুশি হলো। না পাগলি, তোরা স্বামী স্ত্রী এক জায়গায় শুবি, এটাই তো নিয়ম। আমার এমনই পোড়া কপাল যে আজ তোদের প্রথম রাত, অথচ তোদের ঘরটা সাজানোর অধিকারও নেই আমার। ওঠ, নকুলের ঘরে গিয়ে শুয়ে পড়। সে তোর অপেক্ষায় আছে। বোকা হলেও মনটা ওর বড্ড ভালো রে। কোনোদিন ছেলেটা সুখ আনন্দ পায়নি, ওকে তুই দেখিস। এই বলে তিনি শাড়ির আঁচলে চোখের জল মুছলেন। তনয়া বলল, কেঁদো না ঠাকুমা, চিরকাল কারো দুঃখ থাকে না।
তোমাদের সবার দুঃখের দিনও একদিন ঘুচবে। তৃষ্ণা মেঝেতে বিছানা করছে আর ওদের কথা শুনছে। তনয়া খাট থেকে নেমে তৃষ্ণার মুখের দিকে চেয়ে লাজুক হাসি দিয়ে বলল, নকুলের ঘরে যাচ্ছি তৃষ্ণা, ঠাকুমাকে দেখো। তৃষ্ণার কষ্ট হচ্ছে, কিন্তু মুখে কিছু বলল না। সে মাথা নেড়ে শুয়ে পড়ল। সে ঠিক করেছে নকুলদার সাথে সে আর প্রয়োজন ছাড়া কথা বলবে না। নকুলদা বিয়ে করে এনেছে, তার সাথে আর বেশি কথা না বলাই ভালো। এ বাড়িতে নকুলদা ঠাকুমাই তার আপন ছিল। তার মা বাবাও এ বাড়িতে কাজ করত। ছোটবেলায় তার বাবা মা মারা গেলে পরমা দেবী তাকে কোলে তুলে নিয়েছিলেন। ছোটবেলা থেকেই নকুলের বাবা আর পরমা দেবী বাদে সবাই তাকে তাদের ইচ্ছে মতো ব্যবহার করে চলেছে। পরমা দেবী যখনই ওদের বাধা দিতে গেছেন, তখনই তাকে কটু কথা শুনতে হয়েছে, এমনকি মারও খেতে হয়েছে। তৃষ্ণার চোখে এখন আর জল আসে না। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। নকুলদার সাথে সে তার সুখ দুঃখের দুটো কথা বলতো, এখন থেকে সেটাও বলতে পারবে না। নকুলদা হুট করে বিয়ে করে এনেছে। নকুলদার প্রতি তার অভিমান হলো। অবশ্য নকুলদার দোষ নেই। মরতে যাওয়া একটা অসহায় মেয়েকে সে বাঁচিয়েছে। সে বোকা, তাই বোঝেনি মেয়েটির ভালো করতে গিয়ে তাকে কত বিপদের মধ্যে এনে ফেলেছে। এই রাক্ষসগুলো এখন ওকে ছিঁড়ে খাবে। তৃষ্ণা ঠিক করল যে করেই হোক নকুলের বউকে বাঁচাতে হবে। দরকার হলে সে নিজে মরবে, কিন্তু সে বেঁচে থাকতে নকুলের বউয়ের ওপর অসম্মান হতে দেবে না। নকুলকে সে যে বড্ড ভালোবাসে। তার চোখের কোণ বেয়ে জল বালিশে গড়িয়ে পড়ল। তনয়া নকুলের ঘরের দরজায় টোকা দিল। নকুল দরজা খুলল। তনয়া নকুলের পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকল। ঘরটির একদিকে একটা চৌকি পাতা রয়েছে। চৌকির ওপর মাদুর পাতা। চৌকির তলায় একটা ট্রাঙ্ক আছে, তাতে নকুলের কিছু জিনিসপত্র আছে। ট্রাঙ্কের পাশে একটা মাদুর ভাঁজ করা আছে। ঘরের এক কোণে একটা জলের বোতল রয়েছে। ঘরে আর কোনো জিনিস নেই। ঠাকুমা আর নকুলের ঘর বাদে অন্য ঘরগুলো দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো। নকুল বলল, কিছু বলবে? এই ঘরে শোবো। ঠাকুমার কাছে না শুয়ে এখানে শোবে কেন? ঠাকুমা পাঠালো। কেন? আমরা স্বামী স্ত্রী, তাই। ও, তুমি কি আমার পাশে শুতে পারবে? না। তবে কোথায় শোবে? কোথায় আবার শোবো? মেঝেতে। ও, তবে মেঝেতে আমি শুই। না, আমি শোবো। নকুল জোর গলায় বলল, আমি মেঝেতে শোবো, তুমি চৌকিতে শো। তনয়া বলল, তাহলে কিন্তু আমি হলঘরে গিয়ে শোবো। নকুল ভয় পেয়ে বলল, ঠিক আছে, তুমি মেঝেতে শো। তনয়া চৌকির তলা থেকে মাদুরটা বের করে মেঝেতে পেতে শুয়ে পড়ল। নকুল তার বালিশটা তনয়াকে দিয়ে বলল, এটা মাথার তলায় দিয়ে রাখো। আমি খালি মাথায় শুই। ও। নকুল লাইট নিভিয়ে দিয়ে চৌকির ওপর শুয়ে পড়ল। মাঝরাত। নকুল ঘুমিয়ে পড়েছে। তনয়া ধীরে ধীরে দরজা খুলে ঘরের বাইরে এসে দরজা বন্ধ করল। তারপর বাড়ির পিছন দিকে গিয়ে পুকুর পাড়ে দাঁড়ালো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সে পুকুরের ওপারে গেল। শশীকান্ত যে ঘরে রয়েছে সে তার আশপাশটা ভালো করে দেখতে লাগলো। কোনো একটা অশুভ শক্তি এই ঘর আর তার চারপাশটা ঘিরে রেখেছে, কিন্তু সেই শক্তিটাকে যে কি সে বুঝতে পারছে না। তাকে জানতেই হবে কি আছে এখানে। কেনই বা শুধু এই জায়গায় এমন অশুভ শক্তির আভাস সে পাচ্ছে। তনয়া একটা গাছের গোড়ায় ধ্যানে বসল, কিন্তু সে ধ্যানে মনোসংযোগ করতে পারছে না। বারে বারে অমনোযোগী হচ্ছে, অস্বস্তি হচ্ছে তার।
এমন তো তার হয় না। সে বুঝতে পারছে কোনো একটা শক্তি তাকে ধ্যান ভগ্ন করছে। সে সেখান থেকে উঠে পুকুরের এপারে এসে ধ্যানে বসল। এখানে সে ধ্যানমগ্ন হলো। সে দেখার চেষ্টা করছে পুকুরের ওপারে শশীকান্ত যে ঘরে বন্দি রয়েছে সেখানে কি অশুভ শক্তি বিরাজ করছে, কিন্তু সে কিচ্ছু দেখতে পাচ্ছে না। তবে বুঝতে পারছে কিছু একটা আছে। সে বিচলিত হয়ে পড়ল। মন্ত্রপুত কিছু কি এখানে পোতা আছে, নাকি কেউ মায়াজালে ঘিরে রেখেছে পুকুরের ওপারটা? এমন কি অশুভ শক্তি এখানে বিরাজ করছে যেটা জানার ক্ষমতা তার নেই? এসব ভাবনায় সে ডুবে গেল। হঠাৎ তনয়ার কানের পাশ দিয়ে বিকট শব্দ করতে করতে কিছু একটা উড়ে গেল। সে সম্বিত ফিরে পেল। শব্দটা শশীকান্ত যে ঘরে থাকে সেই ঘরের দিকে গিয়ে বন্ধ হয়ে গেল। সে কি উড়ে গেল দেখার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। এ কি হচ্ছে তার? এমন সময় হঠাৎ পিছন থেকে রতিকান্ত মদ্যপ অবস্থায় তাকে জাপটে ধরল। রতিকান্ত শক্কে ছিটকে পড়ল। আবার সে তনয়াকে জাপটে ধরতে গেল, আবার ছিটকে পড়ল। এবার তার কোমরে চোট লাগলো। রতিকান্ত রেগে বলল, এই শালি, এত বড় আস্পর্ধা তোর, আমায় ফেলে দিলি? সকাল থেকে নিজেকে বহু কষ্টে আয়ত্তে রেখেছি, আর পারছি না। ভাবছিস আমি অন্ধকারে তোকে চিনতে পারবো না, তাই না? ওপর থেকে ঠিক দেখেই চিনতে পেরেছি। তোকে সকালে দেখার পর থেকে আমি স্বস্তি পাচ্ছি না। আয় কাছে, একটু শান্তি পাই, প্রাণটা একটু জোড়াক। তনয়া সরে গেল পুকুরের একেবারে ধারে। রতিকান্ত তার দিকে এগিয়ে যেতে লাগলো। সে খেয়াল করেনি পাশে পুকুর। চোখ তার তনয়ার দিকে। সে হঠাৎ পুকুরে পড়ে গেল। জলে ঝপাত আওয়াজ হলো। সে সাঁতার জানে, কিন্তু সাঁতার কাটতে পারছে না। জলে হাবুডুবু খাচ্ছে। শ্বাস বন্ধ হয়ে আসছে তার। জল খেয়ে পেট ঢাক হয়েছে। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেল। সকাল 6টা বাজে। দুর্গন্ধে চন্দ্রানীর ঘুম ভেঙে গেল। সে সকাল 8টার আগে ঘুমে সাধারণত বিছানা ছাড়ে না। সে শুয়ে শুয়ে দুর্গন্ধটা কোথা থেকে আসছে সেটা বোঝার চেষ্টা করছে। এবার সে উঠে বসল। পাশে শোয়া রতিকান্তের দিকে তাকালো। চন্দ্রানী দেখল রতিকান্তের পরনের পোশাক আর তার আশেপাশের জায়গা ভিজে ছুপছুপ করছে। চারিদিকে বমি ছড়ানো, বিশ্রী গন্ধ বেরোচ্ছে। সে বিরক্ত হয়ে বলল, ছি ছি, খাটের উপর শুয়ে শুয়ে বমির সাথে আত্রমা করেছ? আর কত কি যে দেখতে হবে কে জানে। বয়স হচ্ছে, তাও তোমার হুঁশ হচ্ছে না। এরপর হয়তো বিছানাতেই পায়খানা করবে। আমি তোমার কাছে আর শোবো না। মদ একটু কম গিলতে পারে তাও নয়, যত বুড়ো হচ্ছে তত মদ গেলার নেশা তত বাড়ছে। চন্দ্রানীর বকবকানিতে রতিকান্তের ঘুম ভেঙে গেল। সে রেগে চন্দ্রানীর মুখে এক থাপ্পড় মেরে বলল, কি হয়েছে, বকছো কেন? ঘুমটা নষ্ট করলে তো? চন্দ্রানী কেটে দিয়ে উঠে বলল, দেখো কি করেছো, খাটে বমি, বাথরুম সব করেছো। দুর্গন্ধে শুতে পারছি না। আমি আর এ বাড়িতে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। আমার এত সুন্দর মুখখানি মেরে মেরে কালো বানিয়ে দিয়েছো। রতিকান্তের নিজের দিকে তাকিয়ে দেখল, সত্যি তার পোশাক গদি সব ভিজে জবজব করছে। তার মনে পড়ল রাতের কথা। কি কষ্টটাই না সে পেয়েছে। এখনও কেমন একটা শ্বাসকষ্ট অনুভব করছে সে। এসব কি সত্যিই ঘটেছে, নাকি মদ খেয়ে সে ভুলভাল স্বপ্ন দেখেছে? স্বপ্নেও তো মানুষ কষ্ট পায়, ভয় পায়। তনয়া অত রাতে একা বাইরে যাবে কেন? অত্যাধিক মদ খাওয়ার ফলে হয়তো সে ভুলভাল স্বপ্ন দেখেছে। কিন্তু
কোমরে ব্যথা কেন? সত্যি ঘটনাটা যদি না ঘটতো তাহলে তো সে খাটে শুয়ে থাকতো, জলে ডুবে মারা যেত। অন্যেরা যদি পুকুর থেকে তাকে তুলে নিয়ে না আসতো তাহলে চন্দ্রানী এক্ষুনি সেটা বলতো। সে ভাবল স্বপ্নই দেখছি। এবার সে কপাল চাপড়ে মনে মনে বলল, বাড়িতে নকুল ছাড়া কোনো ব্যাটা ছেলে ছিল না। তনয়াকে কাছে পাওয়ার এত বড় সুযোগ হাতছাড়া করলাম। কেন যে এত মদ খেতে গেলাম, এবার থেকে মদ কম খাবো। চন্দ্রানী বলল, কি ভাবছো এত? ওঠো, এ গদি না ধুয়ে আর শোয়া যাবে না। এই মোটা গদি ধোয়া যাবে না। কেন যাবে না? তৃষ্ণার তনয়া মিলে ধুয়ে দেবে। তনয়াকে দিয়ে ধোয়াতে হবে না, ও এবারই নতুন বউ। কি বললে? নকুলকে তো কেউ আমরা এবাড়ির ছেলে ভাবিই না, তবে তার বউ এবাড়ির নতুন বউ হলো কি করে? চন্দ্রানীর একটা চারিত্রিক দোষ আছে, সে মার খায় তবুও প্রশ্ন করা ছাড়ে না। আবার কথার ওপর কথা, চুপ থাকো নইলে। বলে রতিকান্ত উঠল। সে কোমর ব্যথায় ঠিকভাবে হাঁটতে পারছে না। সে ধীরে ধীরে নিচের তলায় নেমে গেল। তনয়া তাকে আড়াল থেকে দেখে হেসে বলল, এবার থেকে তোদের সাথে কি কি হয় দেখবি। চন্দ্রানী সিঁড়ির কাছে এসে চিৎকার করে বলল, এই তৃষ্ণা, তৃষ্ণা। তৃষ্ণা সিঁড়ির কাছে ছুটে এসে বলল, কি বলছো জেঠিমা? ওপরে আয়। তৃষ্ণা ওপরে গেল। চন্দ্রানী তাকে বলল, খাটের ওপরের গদিটা ধুয়ে রোদে দে। গদি অতটা ভিজল কি করে জেঠিমা? অত জানার দরকার কি তোর? ধুতে বলছি ধুয়ে দে। আমায় প্রশ্ন করছিস? এত মার খাস, তোর লজ্জা হয় না? তৃষ্ণা একা একা অত বড় গদি টানতে পারছে না। এত গিলিস যায় কোথায় রে? একটা গদি খাটের ওপর থেকে নামাতে পারছিস না? এই বলে চন্দ্রানী বাথরুমে গেল। তনয়া এসে তৃষ্ণাকে বলল, তুমি নিচে যাও, আমি এটা ধুয়ে দিচ্ছি। আমি একা একা নামাতে পারছি না, নকুলদা এলে দুজনে ধরে ছাদে নিয়ে গিয়ে ধুয়ে দেব। চলো আমরা দুজনে ধরি। তারা দুজনে গদির দুদিকে ধরল। তারা গদিটাকে খাট থেকে নামিয়ে ছাদে নিয়ে যাচ্ছে। তনয় দেখতে পাচ্ছে তৃষ্ণার সারা শরীরে ক্ষত, তার বুকে, পিঠে, পায়ে কালশিটে দাগ। তনয়ার মন খারাপ হয়ে গেল। তারা গদিটাকে ছাদে নিয়ে গেল। তৃষ্ণা বলল, তোমার গায়ে তো অনেক শক্তি। তনয় হেসে বলল, তোমার গায়েও তো অনেক শক্তি। তুমি না ধরলে আমিও একা গদিটা নামিয়ে নিয়ে আসতে পারতাম না। এবার তুমি যাও, আমি গদিটা ধুয়ে দেব। না, তুমি ভোরে সবার আগে উঠে সব কাজ সেরে নিয়েছ। এটা খুব ভারী, আমি করি, না হলে নকুলদা বলবে আমার বউকে দিয়ে সব করাচ্ছে। কথাটা বলে তৃষ্ণা হাসল। তনয়া বুঝল তৃষ্ণার এ হাসিতে কত যন্ত্রণা লুকানো আছে। তনয়া বলল, যাও তুমি, আমি না পারলে তোমাকে ডেকে নেব। তৃষ্ণা অনিচ্ছা সত্ত্বেও নিচে নেমে গেল। তনয়া নিমেষের মধ্যেই গদিটা ধুয়ে মেলে দিল। এবার সে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামছে আর বলছে, এই জানোয়ারগুলোকে আমি ছাড়ব না। এদের পাপের কোনো সীমা নেই। মন্ত্রপুত মাদুলি নিয়ে ওরা ভেবেছে আর কোনো বিপদ নেই ওদের, কোনো অশরীরী আত্মা বা শক্তি ওদের ক্ষতি করতে পারবে না। তোদের সাজা দিতে আমি এসেছি। কিন্তু পুকুরের ওপারের ব্যাপারটা বুঝলাম না। এরা নিশ্চয়ই পুকুরের ওপারে এমন কিছু করে রেখেছে যেটা জানার সাধ্য আমার নেই। কি করেছে আর কেনই বা করেছে? আর ওখানে একটা ঘর করে নকুলের বাবাকে কেন রেখেছে বুঝতে পারছি না। বাথরুমে রক্ত দেখেছিলাম, সেই রক্ত আবার মিলিয়েও গিয়েছিল, কিন্তু কেন? আমি বা রক্তটা কেন দেখলাম? অশুভ শক্তিটা আমার ক্ষতি করতে পারছে না সেটা বুঝতে পারছি। আমি ধ্যান করতে পারলাম না কেন? বিকট শব্দে কি উড়ে গেল? নিশ্চয়ই ওখানে কোনো গভীর রহস্য আছে যেটা আমার অজানা। যে করেই হোক ব্যাপারটা আমাকে জানতে হবে।
তৃষ্ণা তনয়াকে সিঁড়ি দিয়ে অন্য মনস্ক হয়ে নামতে দেখে বলল, নিচের দিকে তাকিয়ে নামো, নইলে তো পড়ে যাবে। তনয়া তার দিকে চেয়ে হাসল। তৃষ্ণা বলল, গদিটা একা ধুতে পেরেছ? হ্যাঁ। কি করে ধুলে? তনয়া তৃষ্ণার প্রশ্নের উত্তর না দিয়ে মিষ্টি হেসে বলল, খেয়েছ? না, নকুলদা বাজার করে ফিরুক, তারপর একসাথে খাবো। খাবার ঘরে রতিকান্ত আর চন্দ্রাণী ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। পরমাদেবী এসে বললেন, নকুল বাজার থেকে এসে গেছে? তৃষ্ণা বলল, না ঠাকুমা। পরমাদেবীর মাথাটা হঠাৎ ঘুরে উঠল। তিনি পড়ে যেতে গেলেন। তনয়া ধরে ফেলল। সে তাকে চেয়ারে বসালো। চন্দ্রাণী চোখ পাকিয়ে বলল, এখানে বসালে কেন ওকে? কোথায় বসাবো? মেঝেতে বসাও। পরমাদেবী চেয়ার থেকে উঠলেন। তৃষ্ণা মেঝেতে একটা আসন পেতে দিল। পরমাদেবী সেখানে বসলেন। রতিকান্ত কিছু বলছে না। সে তনয়ার দিকে কামাতুর দৃষ্টিতে তাকাচ্ছে আর খাচ্ছে। সে মনে মনে আফসোস করছে, কেন যে রাতে অত মদ খেতে গেলাম। তনয়া পরমাদেবীকে বলল, ঠাকুমা, কিছু খেয়ে নাও। নকুল আসুক। এত বেলা অবধি না খাওয়ার জন্য তোমার শরীর খারাপ করছে। রতিকান্তের খাওয়া হয়ে গেছে, তাও সে বসে তাকিয়ে আছে তনয়ার দিকে। চোখ ফেরাতেই পারছে না। চন্দ্রাণী তাকে ঠেলা দিয়ে বিরক্ত সুরে বলল, ওঠো, নার্সিংহোমে গিয়ে ওদের নিয়ে এসো। রতিকান্ত অনিচ্ছা সত্ত্বেও উঠে হাত ধুয়ে উপরে গেল। চন্দ্রাণীর চেয়ারে বসতে কেমন অসুবিধা হচ্ছে। পিছনটায় যেন কিছু ফুটছে। সে খালি পিছনটা এদিক ওদিক করছে, বসতেই পারছে না। এতক্ষণ তো সে ঠিকই ছিল, হঠাৎ কি এমন হলো যে সে বসতেই পারছে না? এবার সে উঠে পাশের চেয়ারে বসল। সেখানেও একই অবস্থা, কোনো চেয়ারে সে বসতে পারছে না। এদিকে খাওয়া শেষ হয়নি। কাল থেকে সে যা খাচ্ছে বিস্বাদ লাগছে। একটু আগেও তার লুচি আলুর দম খেতে ভালো লাগছিল না, কিন্তু এখন বেশ ভালো লাগছে। সে আচমকা পরমাদেবীর পাশে মেঝেতে থালা নিয়ে বসে পড়ল। কেউ যেন তাকে বসতে বাধ্য করল। এবার সে গপ করে খাচ্ছে। তৃষ্ণা ব্যাপারটাতে বেশ মজা পাচ্ছে। সে তনয়ার দিকে চেয়ে হাসছে। পরমাদেবী অবাক হলেন। আজ তার বড় বৌমা মেঝেতে বসে খাচ্ছে, কি হলো ওর? নকুল বাজারের থলে নিয়ে খাবার ঘরে ঢুকল। সে এ দৃশ্য দেখে হাঁ করে চন্দ্রাণীর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে নরম গলায় বলল, কি হয়েছে জেঠিমা? কিচ্ছু হয়নি, হতচ্ছাড়া, খেতে দে। তনয়া বাজারের ব্যাগটা রান্নাঘরে নিয়ে গেল। নকুল চুপ থাকল। চন্দ্রাণী খেয়ে রান্নাঘরে ঢুকে কি রান্না করতে হবে তনয়াকে সে কথা বলে ওপরে গেল। তৃষ্ণা তনয়াকে বলল, তুমি কি জাদু জানো? তনয়া বলল, কেন বলো তো? তৃষ্ণা বলল, যে জেঠিমাকে কখনো নিচে বসতে দেখিনি সেই জেঠিমা মেঝেতে বসে খেলো, তাও আবার খালি মেঝেতে। তনয়া হেসে বলল, এবার তোমরা খেয়ে নাও তো, আমি রান্না করতে যাচ্ছি। তুমিও খেয়ে নাও, তারপর দুজনে মিলে রান্না করব, তৃষ্ণা বলল। তনয়া বলল, সেটি হচ্ছে না, আমি যে কদিন আছি সে কদিন তোমরা আরাম করে নাও। ও মা, এ কি কথা, যে কদিন আছো মানে? তনয়া বলল, মানে কখন এরা আমাকে এ বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবে তার কি ঠিক আছে? তৃষ্ণা ভাত বাড়তে বাড়তে বলল, দিলেই হলো, তুমি এখন নকুলদার বউ, এ বাড়ি এখন তোমার সব। পরমাদেবী বললেন, তোরা খাতো আগে, পরে কথা বলিস। পরমাদেবী, নকুল আর তৃষ্ণা খেতে বসল। ওরা বারবার বলা সত্ত্বেও তনয়া খেতে বসল না। সে বলল, পরে খাবো। নকুলের তনয়ার ওপর এজন্য অভিমান হলো। চন্দ্রাণী আরাম করে খাটের ওপর বসল। তার মাথায় চিন্তা ঘুরঘুর করছে। সে কেন চেয়ারেতে বসতে পারছিল না, আর হুট করে মেঝেতেই কেন বসে পড়ল? কেউ যেন তাকে জোর করে বসালো। এত খেতে ইচ্ছা করছিল কেন? রতিকান্ত আলমারি থেকে জামা বের করছে।
তার কোমরটায় বেশ ব্যথা। চন্দ্রাণী বলল, আমার মনে হয় এ বাড়িতে কোনো ভূত পেতনি ঢুকেছে। রতিকান্ত বলল, তনয়া পেতনি, তাই তো? আমার তাই মনে হয়। থাবড়ে তোমার মুখ ভেঙে দেব, বুঝলে? কাজ তো কিছু করো না, শুধু শুয়ে বসে আজে বাজে চিন্তা করো। ওর রূপ দেখে তোমার গায়ে জ্বলন উঠেছে, তাই না? জানো না এ বাড়িতে আমাদের কাছে কোনো ভূত পেতনি আর অশরীরী আত্মা আসতে পারবে না? চন্দ্রাণী চুপ করে গেল। রতিকান্ত পোশাক পরিবর্তন করে নিচের তলায় নামল। নকুলদের খাওয়া হয়ে গেছে। রতিকান্ত নকুলকে বলল, গ্যারেজ ঘরে তালা খোল। নকুল মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তনয়া রান্না করছে। রতিকান্ত রান্নাঘরে মুখ বাড়িয়ে বলল, এক গ্লাস জল দাও তো। তনয়া উঠে খাবার ঘরে গেল। সে ডাইনিং টেবিলের ওপর থেকে পিতলের জগ নিয়ে কাঁচের গ্লাসে জল ঢালছে। রতিকান্ত নিজেকে সামলাতে না পেরে তনয়ার হাত ধরে নিজের দিকে হ্যাঁচকা টান মারল। জগটার নিচে পড়ে জোরে শব্দ হলো। চারিদিকে জল ছিটকে পড়ল। রতিকান্ত তনয়ার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে গেল। পরমাদেবী তার ঘর থেকে কিছু পড়ার শব্দ শুনে কি পড়ল রে বলে খাবার ঘরে ঢুকে দেখলেন রতিকান্তের কাণ্ড। তার মাথায় রাগ চড়ে গেল। তিনি বললেন, ছাড় ওকে। হায় ভগবান, কি জানোয়ারের জন্ম দিয়েছি আমি! নিজের ভাইপোর বউয়ের দিকেও নজর তোর! ছি ছি, কত মেয়ে বউয়ের সর্বনাশ করেছিস তোরা, আর কত মানুষের সর্বনাশ করবি কে জানে। রতিকান্ত তনয়াকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নকুল গ্যারেজের ঘরের দরজা খুলল। রতিকান্ত গাড়ি বের করছে। নকুল বলল, আমি যাব? তুই একটা বোকার হর্দ। নার্সিংহোমে গিয়ে কি করবি? সঙ্গের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া তোর কিছুই করতে পারবি না। একটা অপদার্থ তুই। সর, খালি খালি সময় নষ্ট করালি। নকুলের মুখটা চুপসে গেল। সে সরে দাঁড়ালো। রতিকান্ত গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সে পথের থেকে আর একজন বন্ধুকে গাড়ি থেকে তুলে নিল। তারা নার্সিংহোমে পৌঁছলো। দুপুর 2টো বাজে। তনয়ার সব কাজ শেষ। সে একটা থালায় ভাত, মাছ, মাংস, সবজি নিয়ে পরমাদেবীকে বলল, ঠাকুমা, বাবার ঘরের চাবিটা দাও তো, ওনাকে খাইয়ে আসি। আজ তোমার শরীরটা খারাপ, তাই তোমায় আর যেতে হবে না। পরমাদেবী চাবিটা দিয়ে বলল, সাবধানে যাস, উপর থেকে আবার চন্দ্রাণী দেখে ফেললে সর্বনাশ হবে। তুমি চিন্তা করো না। কথাটা বলে তনয়া চলে গেল। তনয়া শশীকান্তের ঘরের কাছে এসে থালাটা একপাশে রাখল। তারপর দরজায় তালা খুলে থালাটা নিয়ে ঘরে ঢুকল। শশীকান্ত তাকে দেখে হাসল। তনয়া তাকে খেতে দিয়ে তার পাশে বসল। শশীকান্ত আনন্দ করে খাচ্ছে। তনয়া চারদিক তাকিয়ে দেখতে লাগলো। সে কালকের মতো আজও বাথরুমের কাছে এসে দরজা খুলল। দেখতে পেল বাথরুমের ভেতরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে বাথরুমে ঢুকল। রক্ত উধাও হয়ে গেল। সে বাথরুমটা ভালো করে দেখছে, কি আছে এখানে? এত জায়গা থাকতে এখানে রক্ত কেন? সে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করল। সব কিছু আবছা দেখছে। শশীকান্তের বিষম লাগলো। সে কাঁদতে লাগলো। তনয়া দৌড়ে ঘরে এসে শশীকান্তকে জল খেতে দিল। শশীকান্ত এবার শান্ত হলো। সে আবার খাচ্ছে। ঘরটা ছাদ দেওয়া। তনয়া ঘরের ওপরটা ভালো করে দেখতে লাগলো। ঘরটিতে একটিমাত্র ছোট জানালা, তাও গাছে ঘেঁষা। ঘরটিতে কোনো ঘুলঘুলি নেই, কারেন্ট নেই, কোনো রকম আলোর ব্যবস্থাও নেই। এখানে কি করে থাকে নিনি? শশীকান্তের খাওয়া হয়ে গেছে। তনয়া তাকে বাইরে আনছে হাত ধোয়াতে। দরজার কাছে এসে শশীকান্ত থেমে গেল। আর পা ফেলতে পারছে না। তনয়া চেষ্টা করছে তাকে বাইরে আনার, কিন্তু পারছে না। তনয়া গতকাল এ ঘরে পা দিয়েই বুঝতে পেরেছিল এখানে কোনো শক্তি আছে। এবার পুরোপুরি নিশ্চিন্ত হলো। এই শক্তি তার কোনো ক্ষতি করতে পারছে না, আর সে বুঝতেও পারছে না
শক্তিটা কি? তনয়া মনে মনে বলল, পরে এই ব্যাপারটা দেখব। তনয়া এবার থালা নিয়ে বলল, আসি বাবা। শশীকান্ত হাসল, তারপর জানলার দিকে তাকিয়ে হঠাৎ কেমন ক্ষেপে উঠল। নিজের মাথার চুলগুলো ছিঁড়তে লাগলো আর মাথা ঝাঁকাতে লাগলো। তনয়া বলল, কি হয়েছে বাবা? শশীকান্তের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সে ধীরে ধীরে শান্ত হলো। তনয়া তাকে শুইয়ে দিল, তারপর থালা নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজায় তালা দিয়ে চলে এলো। আজকে শুনলেন 5 থেকে 8 পর্ব পেত্নীর প্রতিশোধের। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।